হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। নিউক্লিয়াস ছাড়া আর কোন কোন কোষীয় অঙ্গাণুগুলোতে ডিএনএ থাকে? আর কোথায়? মাইটোকন্ড্রিয়া, তাই তো? মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডে থাকে। এবারে মাইটোকন্ড্রিয়ার আমরা কি জানি, নিউক্লিয়াসের ডিএনএ থাকার জন্য কি হয়, নিউক্লিয়াস আরেকটা কোষ তৈরি করার জন্য মানে তৈরি করতে পারে আর কি। পরে গিয়ে পড়বে যে নিউক্লিয়াসের ওই যে ডিএনএ থাকে, ডিএনএটা থাকার জন্য ও নিজেকে তো বানাতে পারেই, সঙ্গে অন্য কোনো কোষীয় অঙ্গাণুকেও বানাতে পারে। এবার এই যে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ার মধ্যেও তো ডিএনএ আছে, যার কারণে একটা প্লাস্টিড আরেকটা প্লাস্টিডকে বানাতে পারে, অথবা একটা মাইটোকন্ড্রিয়া আরেকটা মাইটোকন্ড্রিয়াকেও কিন্তু বানাতে পারে। কি বললাম? নিউক্লিয়াসের মধ্যে তো ডিএনএ থাকে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকার জন্য নিউক্লিয়াস আরেকটা নিউক্লিয়াস তৈরি করতে পারবে। কখন করবে? যখন কোষ বিভাজন হবে। একই রকম ভাবে যে মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড আছে, ওর মধ্যেও তো ডিএনএ আছে তো, তাহলে ওরাও কিন্তু নিজেদেরকে বানাতে পারে, নিজেদের কপি বানাতে পারে। আমি একটা আছি, আমি 10টা বানিয়ে দিতে পারি, আমি নিজেকে 10টা বানিয়ে দিতে পারি, যদি এরকম হতো আর কি। হ্যাঁ, পুরো নিজের মতো ওরা কপি বানাতে পারে, যার কারণে ওদেরকে বলা হয়, মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডকে বলা হয় অর্ধ স্বনির্ভর। মানে কি? আমি নিজের উপর ডিপেন্ড করে থাকতে পারি, আমি স্বনির্ভর বলি তো। আর অর্ধ স্বনির্ভর বলার কারণ কি, মানে কি অর্ধেক হতে পারি, আমি আমার কপি বানাতে পারি, কিন্তু ওখান থেকে ইনস্ট্রাকশন না আসা পর্যন্ত আমি কপি বানাতে পারবো না। নিউক্লিয়াস, আমরা জানি কোষের মস্তিষ্ক, নিউক্লিয়াস যতক্ষণ না বলবে যে কপি বানাও ততক্ষণ পর্যন্ত এ বানাবে না। তার জন্য একে কি বলা হয়, নিউক্লিয়াস তো স্বনির্ভরই, নিউক্লিয়াস তো বানাতে পারে, নিজেকে তো তৈরি করতে পারে, নিজের কপি নিজে তৈরি করতে পারে। কিন্তু তোমার মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড, এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে কিন্তু এরা নিজে নিজে কপি যেমন বানাতে পারে, কিন্তু কোনো সিগন্যাল ছাড়া কপি বানাতে পারে না, যার কারণে এদেরকে কি বলা হয়, অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু। মনে থাকবে, এটা আছে, স্কিপ করে গেছি আগের দিনের ক্লাসে। আচ্ছা, খাতা পেন বের করো আর আমাকে একটা বই দাও। খাতা পেন বের করো আর কোশ্চেনটা দিই দেবো। অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু কাদের বলা হয় এবং কেন? লেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? হয়েছে? পরেরটা লেখো। SER বড় হাতে লিখবে সব। SER, হ্যাঁ, SER আর RER এর পুরো নাম কি এবং এদের কাজ কি? SER আর RER, SER ও RER এদের পুরো নাম কি এবং এদের কাজ কি? এবার লেখো, জোন অফ এক্সক্লুশন লিখে দিতে হবে। জোন অফ এক্সক্লুশন,
জোন অফ এক্সক্লুশন কি? হয়েছে? লিখেছো জোন অফ এক্সক্লুশন কি? শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে? লেখো। উত্তরটা লিখে নাও তো, গলগি বডি। আচ্ছা, পরের কোশ্চেন লেখো তো, একসঙ্গে দিয়ে দিই। এবার লেখো, শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? পুচ্ছ, লেজ, লেজ, হ্যাঁ। পুচ্ছ অবলিক দিয়ে লিখবে লেজ। গঠনে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? দুটো যেন না গুলায়। শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? লেখো সেন্ট্রোজোম। পুচ্ছ গঠনে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? লেখো সেন্ট্রোজোম। পরের প্রশ্ন লেখো, আত্মঘাতী থলি কাকে বলা হয়? সেন্ট্রোজোম। এবার লেখো, আত্মঘাতী থলি কাকে বলা হয় এবং কেন? এবার লেখো, গলগি বডির কাজ কি? হয়েছে? ঠিক আছে। পরের প্রশ্ন লেখো, লাইসোজোমের কাজ কি? এবার লেখো, প্রাইমোরডিয়াল। লেখো এটা, প্রাই মোর ময়কার র, ডিয়াল প্রাইমোরডিয়াল লিখেছো? ইউট্রিকল, হস্যই হস্যৌ, ট্রি টয়ের হল হস্যই, কল, ইউট্রিকল। প্রাইমোরডিয়াল ইউট্রিকল কি? এবার লেখো, ভ্যাকুওলের কাজ লেখো। ভ্যাকুওলের কাজ কি? প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে এবং কেন? লেখো, প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে এবং কেন? পরের প্রশ্ন, লেখো, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি লেখো। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি লেখো। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি লেখো। লেখো, সেন্ট্রোজোমের দুটি কাজ লেখো। পরেরটা, কার্ট, কয়াকার টয়রেপ, কার্ট। হুইল, হয় হস্যৌ হস্যইল, মডেল। হয়েছে? কার্ট হুইল মডেল কোন কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রে দেখা যায়? কার্ট হুইল মডেল কোন কোষীয় অঙ্গাণুর ক্ষেত্রে দেখা যায়? এবার লেখো, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের তিনটি করে পার্থক্য লেখো। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের তিনটি করে পার্থক্য। হয়েছে? আচ্ছা বলো তো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থাকে? নিউক্লিয়াসের চারপাশে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই তো? তাকাও, বোর্ডের দিকে তাকাও। আমরা এরকম নিউক্লিয়াসের চারপাশে দেখছিলাম তো। কি? এরকম করে দেখছিলাম তো, নিউক্লিয়াসের চারিদিকে থাকে, একটা জায়গায় আঁকলাম। এই নিউক্লিয়াসের চারিদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এটা আমরা জানি। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াসের মোটামুটি নিউক্লিয়াসের চারিদিকেই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামই আছে, ঠিক আছে? এবার নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দার দিকে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো, মানে কি নিউক্লিয়াসের
নিউক্লিয় পর্দা, এটা নিউক্লিয় পর্দা তো, নিউক্লিয় পর্দার কাছে কাছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আছে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলোর উপরে না কিছু জন বসে আছে। তারা কারা? এই যে এরকম কিছু জন বসে থাকে, এরা কারা? কারা এরা? কারা দেখে বলো, মনে যদি থাকে বলো, নয়তো দেখে খুঁজে বলো কোথায় আছে। এরা কারা? এরা রাইবোজোম, তাই তো? এটা রাইবোজোম, যেখানে কোষ এঁকেছিলাম ওখানে। রাইবোজোম মানে কি, যে নিউক্লিয় পর্দার আশেপাশে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আছে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে কারা অবস্থিত? হচ্ছে রাইবোজোম অবস্থিত। ঠিক আছে, এই যে লাল কালারে রেখেছে এটা রাইবোজোম অবস্থিত। কিন্তু দূরের দিকে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আছে তাদের উপরে কিন্তু রাইবোজোম নেই। এবার আমাকে বলো, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোজোম আছে তারা মসৃণ হবে না অমসৃণ হবে? মসৃণ হবে। একটা দড়ি আছে, তার উপরে তুমি গিট দিয়েছো এত 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 করে, এবার তার উপরে টানো হাত দিয়ে, কি হবে? মসৃণ হবে না অমসৃণ হবে? অমসৃণ হবে তো, অমসৃণই হবে। যদি না থাকতো তাহলে মসৃণ হতো। তাহলে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোম বসে আছে, তার জন্য কি হয়ে যাবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো অমসৃণ হয়ে যাবে না? তার জন্য এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলোকে বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ ইয়ার। এক সেকেন্ড। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো তাহলে কারা? যারা হচ্ছে যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলোর মধ্যে রাইবোজোম উপস্থিত, হ্যাঁ বাসা বেঁধে আছে একদম, আর যাদের মধ্যে নেই তারা তাহলে কি হবে? মসৃণ। মসৃণ ইয়ার, ইয়ার মানে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার ইয়ার হলো। এবার এই যে রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। প্রোটিন সংশ্লেষ করা মানে কি? প্রোটিন সংশ্লেষ করা হচ্ছে, আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ডিএনএ আছে তো, এরকম করে করে ডিএনএ আছে। এই ডিএনএ গুলোর মধ্যে জিন আছে, জিন। হ্যাঁ, এই ডিএনএ এর মধ্যে নগ্ন জিন নয়, আরএনএ কে নগ্ন জিন বলা হয়। যাই হোক, ডিএনএ এর মধ্যে জিন আছে। আমাদের দেহের মধ্যে যা যা ক্যারেক্টার আছে, মানে আমাদের যা যা বৈশিষ্ট্য আছে, আমাদের সবার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে তো। প্রতিটা বৈশিষ্ট্যের জন্য দায়ী কিন্তু জিন। কি বললাম? প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। আর সেই জিন কোথায় থাকে? ডিএনএ এর মধ্যে থাকে। দেখো না, কোনো কিছু হলে সেই ডিএনএ টেস্ট করা হয়। কোনো মার্ডার হলে, কাউকে মানে পরিচিতি লাভ পেতে, তার ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ টেস্ট করে দেখা হয় তার আগের জেনারেশনের ডিএনএ এর সঙ্গে কোনো ম্যাচ আছে কিনা, বা মিল থাকবে। আমার ডিএনএ এর সঙ্গে আমার হ্যাঁ গেস করা হয়, অনুমান করে দেখা হয়, দেখে দেখে মিল, মানে মিলটা খোঁজা হয় আর কি। বুঝা গেল? আচ্ছা শোনো, তার মানে কি বললাম? এই যে ডিএনএ এর মধ্যে জিন আছে, এই জিনের বহিঃপ্রকাশ করতে লাগে, বাইরে বহিঃপ্রকাশ করতে লাগে। কেমন? মানে জিনের বহিঃপ্রকাশ যদি না হয়, আমরা কি বললাম? আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দায়ী কিন্তু জিন, তাই তো বললাম? আমার যা যা আছে, যা কারোর চুল স্ট্রেট, কারোর কার্লি, কারোর ত্বকের রং একদম সাদা ফিটফিটে, কারোর কালো, প্রত্যেকটার জন্য চোখের কালার, চোখের যে মনি, তার যে কালার, তার কারোর হয়তো কালার দেখবে একদম কুচকুচে কালো, কারোর দেখবে যে একটুখানি ব্রাউন টাইপের, কারোর দেখবে আবার সেই নাগিন টাইপের থাকে তো। এই যে জিনিসগুলো আছে, তাহলে এইগুলো প্রত্যেকটা বৈশিষ্ট্য, শুধু আমি কয়েকটা মাত্র বললাম। যা যা বৈশিষ্ট্য আমাদের দেহে আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্যকে শো করাই হচ্ছে জিন। তার জন্য জিনটা আছে বলেই সেই মানে বৈশিষ্ট্যটা বাইরের দিকে প্রকাশ পাচ্ছে। আমি তোমাকে দেখে বললাম তোমার এই বৈশিষ্ট্য আছে, আমি যে বাইরে থেকে তোমাকে দেখে বলছি তোমার এই বৈশিষ্ট্য আছে, তার মানে কি তোমার ওই বৈশিষ্ট্যটাকে বাইরে প্রকাশ করার জন্য ভেতরে কিন্তু জিন আছে। বোঝা গেল? এবার ভেতরে শুধু জিন থাকলে হবে না, এই রাইবোজোমটাকেও লাগবে, রাইবোজোমকেও লাগবে। মানে কি, জিন শুধু থাকলো এমনি করে বহিঃপ্রকাশ হয়ে গেল তা নয়, এই জিনটাকে বাইরে বের করবে, বাইরে বের করে এই রাইবোজোমের কাছে দিলে রাইবোজোম তারপর প্রোটিন সংশ্লেষ করবে। প্রোটিন সংশ্লেষ না করলে আমাদের যে যা যা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি কিছুই হতো না। তাহলে রাইবোজোমের তাহলে কত বড় ভূমিকা বুঝতে পারলে? তাহলে রাইবোজোম কি করে? রাইবোজোম এই যে, তাহলে আর কিছুই হবে না তোমার দেহে, মানে মানুষ কেন, কোনো জীব বাঁচতে পারবে না, কোনো জীব বাঁচতে পারবে না। কারণ কি, তার যে জিনটা আছে, সেই জিন হয়তো আছে কিন্তু সেই জিনের বহিঃপ্রকাশই হচ্ছে না। ঠিক আছে, আরো গল্প বলবো, এটা হচ্ছে তোমাদের মেনলি আছে 10-এ। ঠিক আছে, এখানে হ্যাঁ জিন গাছে থাকে, জিন সব জায়গায় থাকে, জিন গাছে, ওই জিন নয়, তোমার দেহের মধ্যে থাকা জিন, ডিএনএ এর মধ্যে থাকা জিন। আচ্ছা শোনো,
তাহলে কি বললাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে তার উপরে রাইবোজোম থাকে, আর এই রাইবোজোমের কাজ কি, রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। ঠিক আছে, প্রোটিন সংশ্লেষ করে বলেই আমাদের যত বৈশিষ্ট্য আছে, যত জিন আছে, বৈশিষ্ট্য বলা ভুল, যত জিন আছে সেই জিনগুলোর বহিঃপ্রকাশ করা যেতে পারে। কার জন্য? এই রাইবোজোম গুলোর জন্য। ঠিক আছে, তার মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হবে? প্রোটিন সংশ্লেষ করা। আর মসৃণ এন্ডোপ্লাজমিকের কাজ হচ্ছে এর সাপেক্ষেই মনে রাখবে ফ্যাট সংশ্লেষ করা। কি বললাম? ফ্যাট সংশ্লেষ করা। ব্যাস, এখানে আর কিছু নেই। এবারে যেটা বলবো সেটা হলো যে রাইবোজোম বললাম, রাইবোজোমের গঠনটা একটুখানি দেখে নিই। রাইবোজোম এরম দেখতে, মানে এই যে ছোট্ট মতো রাইবোজোমকে যদি আমি বড় করে দেখাই তাহলে হচ্ছে এরম দেখতে, এরম দেখতে হলো। একটা বড় একটা একক থাকে, একটা ছোট একক থাকে। হ্যাঁ, কি হয়ে গেছে? আচ্ছা, ও তো যাই হোক, শোনো তাহলে রাইবোজোমের এই যে রাইবোজোমের দুটো একক থাকে, একক একটা দুটো, একটা বড় দেখতে পাচ্ছি, একটা ছোট দেখতে পাচ্ছি। যদি এই রাইবোজোমটা যদি এই রাইবোজোমটা প্রোক্যারিওটিক হয়, তখন এর রাইবোজোমের ধর্ম হচ্ছে এরকম লেখা হয় 70S। কার ক্ষেত্রে? 70 সেমি নয়, এটা এস কি আমি বলছি, দাঁড়াও আগে শোনো। এটাকে বলা হয় প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের ধরন হলো। আর যদি এটা ইউক্যারিওটিক হয় তখন কি হয়ে যাবে? 80S হলো। এবার এই যে 80S যে লিখলাম, দেখো দুটো জায়গায় এস লিখেছি তো। আমরা যে কোনো কিছু ক্ষেত্রে একক লেখার ক্ষেত্রে অনেকগুলো ইয়ে ব্যবহার করি না, যেমন মনে করো সেন্টিমিটারের সিএম, কিলোমিটারের কেএম ব্যবহার করতো। এখানে এস লেখা হয় কারণ এই এসটা হলো ভেদবার্গ সাব ইউনিট। মনে থাকে জানো? ভেদবার্গ সাব ইউনিট, ভেদবার্গ সাব ইউনিট, বোঝা গেল? তার মানে কি এই যে এসটা কি, এসটা পরীক্ষা আসে কিন্তু, এসটা কি, এসটা হলো ভেদবার্গ সাব ইউনিট। এবার এর ক্ষেত্রে বলি, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোজোমের প্রকৃতি কি 70S, ইউক্যারিওটিকের ক্ষেত্রে 80S। এই পর্যন্ত মনে রাখো, আগে মনে থাক, তারপরে আর একটা পরে এগোবো। আচ্ছা, এটা গেল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গেল রাইবোজোম গেল। এবার আসি গলগি বডি। গলগি বডি কোথায় থাকে? গলগি বডি কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরেই তো দেখছিলাম গলগি বডি, হ্যাঁ কি না? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরেই দেখছিলাম তো গলগি বডি, এরকম করে দেখছিলাম তো, গলগি বডি দেখছিলাম। গলগি বডির কাজই হচ্ছে কোষের সমস্ত কিছু ক্ষরণে সাহায্য করা, ক্ষরণ করে, সবকিছু ক্ষরণ করে। ঠিক আছে, কোষের সবকিছু ক্ষরণ নিয়ন্ত্রণ করে হলো গলগি বডি। ঠিক আছে, এবার মনে করো একটা পাইপ আছে, এরকম একটা পাইপ আছে, কোথাও দিয়ে জল যায়, যে জল যাওয়া পাইপগুলো, এই জল যাওয়া পাইপগুলোর মধ্যে দিয়ে জল যাচ্ছে খুব ফোর্সে। আর সেই পাইপের খোলা মুখটা যেখানে ওপেন আছে, যেখান থেকে জলটা বেরোচ্ছে, সেই জায়গায় জলের এত ফোর্স, সেই জায়গায় চারিদিকে কি ময়লা থাকবে? যে জায়গা থেকে জলটা যাচ্ছে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, তার সামনে থেকেও আসতেই পারবে না, কারণ জল এত ফোর্সে যাচ্ছে যে সবকিছু ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। এরকম হয়। একই রকম এর ক্ষেত্রেও তাই একই, মানে এই যে গলগি বডি এত কিছু নিঃসরণ করে, এত কিছু ক্ষরণ করে, যে এর সামনে, এই গলগি বডির সামনে অনেকটা জায়গা জুড়ে কোনো কোষীয় অঙ্গাণুর পাত্তাই পাওয়া যায় না। কে আসবে? আসলেই ফাটিয়ে দেবে। কারণ কি, এই যে খুব ফোর্সে সবকিছু ক্ষরণ করে, কেউ যদি এর সামনে আসে তাহলে তো এর যে ক্ষরণের যে যা কিছু ক্ষরণ করছে তার ধাক্কা লেগে তো বাকি যে কোষীয় অঙ্গাণুগুলো ফেটে যেতে পারে, যার কারণে কেউ কিন্তু ভয়ে সামনে আসে না। হ্যাঁ, ভয়ের জন্য কেউ সামনে আসে না। তার জন্য কি হয়, এর এই গলগি বডির সামনে অনেকটা অঞ্চল এরকম ফাঁকাই থেকে যায়। কি বললাম? ফাঁকাই থেকে যায়, ফাঁকা। যার কারণে এই অঞ্চলটাকে কি বলা হয়? জোন অফ এক্সক্লুশন। লিখেছি না? জোন অফ এক্সক্লুশন কি? ওটা গলগি বডিতে খুঁজলে পেয়ে যাবে। তাহলে কি বললাম? গলগি বডি যেহেতু ক্ষরণ করে, কোষের সমস্ত কিছু ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তার কারণে গলগি বডির সামনের অনেকটা জায়গা জুড়ে ফাঁকা জায়গা থাকে। ফাঁকা জায়গা মানে কি? সে জায়গায় কোনো কোষীয় অঙ্গাণু থাকবে না, যার কারণে ওই অঞ্চলটাকে কি বলা হয়? জোন অফ এক্সক্লুশন। বোঝা গেল? এবারে বলি লাইসোজোমের গল্প। লাইসোজোম কোথায় ছিল? লাইসোজোম আমরা দেখছিলাম একটু পরে ছিল না? লাইসোজোম একটু পরে ছিল তো। লাইসোজোম কি করে? কোনো কোষকে যখন মনে করো কোনো কোষকে কোনো ব্যাকটেরিয়া বা কোনো মাইক্রো অর্গানিজম, মানে কি অণুজীব, তারা অ্যাটাক করেছে, তাহলে কি করে? সেই কোষটাকে তো বাঁচাতে হবে তো, সেই কোষটাকে বাঁচাতে হবে তো। তাহলে বাঁচায় যে কোনো একটা কোষ আছে, ভালো করে দেখো, আমাদের দেখো, কোনো একটা কোষ আছে, সেই কোষটাকে বাইরে থেকে কোনো অণুজীব মনে করো আক্রমণ করেছে, তাহলে ওই কোষটাকে ওই অণুজীবের হাত থেকে তো বাঁচাতে হবে। বাঁচায় কে? লাইসোজোম।
এবার মনে করো লাইসোজোমের কাজ হচ্ছে যে অণুজীবটা, ওর কাজই ওটা, ওকে ওই জন্য রাখা হয়েছে। ও কি করে, বাইরে থেকে কোনো অণুজীব ঢুকলো তাহলে কি করে, ও সেগুলোকে নিজের মধ্যে নিয়ে নেয়, নিয়ে নিজের মধ্যে প্রচুর উৎসেচক ক্ষরণ করে। লাইসোজোমের মধ্যে প্রচুর ডাইজেস্টিভ উৎসেচক থাকে, মানে যা কিছু ও খুব বিলীন করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। লাইসোজোমের মধ্যে যে ওই উৎসেচক গুলো আছে, ও কি করে, ওগুলোকে গিলে নেয়, নিয়ে ওই উৎসেচকের সাহায্যে সবকিছু ধ্বংস করে দেয়। এবার মনে করো লাইসোজোমের তো একটা কাজ, লাইসোজোম কিন্তু কোষের মধ্যেই আছে, ভালো করে শুনবে, কোষের মধ্যেই কিন্তু লাইসোজোম আছে, আর ওই লাইসোজোমই কিন্তু ওই কাজটাই করছে, ঠিক আছে। এবার মনে করো বাইরে থেকে যে আসলো সে বেশি শক্তিশালী, কখনো এমন মানে সবসময় যে এমনটা হবে যে বাইরে থেকে যে আসছে তাকেই আমরা উইক ভেবে নেবো, এমন কোনো কথা নয়। হালকা নিলে তো হবে না, হতেই পারে যে ওরা বেশি শক্তিশালী, কখনো কখনো তো হতেই পারে ওরা বেশি শক্তিশালী। মনে করো কখনো কখনো এরকম কেউ চলে আসলো যে এর থেকে বেশি পাওয়ারফুল সে, কিন্তু লাইসোজোম তো বোঝে না, লাইসোজোম বলে ভালো মতো ও বোঝে না। ও কি করেছে, ও জানে যে যেই আসবে ওকে মানে গিলে নিতে হবে। বাইরে থেকে যে আসলো সে তো বিশাল শক্তিশালী, ও তো জানে না, ও গিলে নিয়েছে। এবার কি করছে, আর যুদ্ধ করতে পারছে না ভেতরে, ওর যে উৎসেচক গুলো ক্ষরণ করছিল সেই উৎসেচক দিয়ে ও আর যুদ্ধ করতে পারছে না বেচারা, তাহলে কি হবে, নিজে ফেটে যাবে। নিজে যেই ফেটে গেল, ও তো সেই বাইরের ওই অণুজীব বা বাইরের জিনিসগুলোকে, ক্ষতিকর জিনিসগুলোকে তো নিজের মধ্যে নিয়ে নিয়েছিল, তখন ফেটে গেল, তখন কি হলো, ওই জিনিসগুলো চারিদিকে ছড়িয়ে গেল, কোষের চারিদিকে ছড়িয়ে গেল। ছড়িয়ে গেলে কি হবে, নিজে তো মরলোই, সঙ্গে কোষটাকেও মারলো, ওই জিনিসগুলো তো কোষে ছড়িয়ে গেল, তাহলে কোষের কি অবস্থা হবে ভেবে দেখো, কোষটাই মারা যাবে, হেভি অবস্থা হবে। যার কারণে ওকে বলা হয় আত্মঘাতী থলি, সুইসাইড ব্যাগ, মানে নিজে তো মরেই, সঙ্গে অন্য মানে কোষটাকেও মেরে দেয়, বুঝা গেল, সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। হ্যাঁ হ্যাঁ উঠে যায় তো, হাতে আমরা যত উস্কো খুস্কো কথা দেখি তো, হাতে চামড়া উঠে যায়, কোষই তো, কোষ গুলো মারা যায়। হ্যাঁ আচ্ছা চলো, তারপর আছে ভ্যাকুওল, কোথায় থাকে বলো, ভ্যাকুওল কোথায় থাকে, উদ্ভিদ কোষে না প্রাণী কোষে? উদ্ভিদ কোষে ভ্যাকুওল থাকে, প্রাণী কোষে থাকে না এমনটা নয়, কিন্তু খুব ক্ষুদ্র থাকে, নগণ্য থাকে, ঠিক আছে। এবার শোনো, একটা উদ্ভিদ কোষের ছবি যদি আমি এরকম করে আঁকি, এই দেখো ভ্যাকুওল কি হয়, মনে করো এর মধ্যে ভ্যাকুওল আছে, বড় করে একটা ভ্যাকুওল আঁকি, তাই তো। ভ্যাকুওলের কাজ কি, এর মধ্যে কি করে, উদ্ভিদ তার খাদ্য সঞ্চয় করে, তাই তো। এবার দেখো এ কি করেছে, ও এটা তো একটাই কোষ, ও বলেছে আমি পুরো জায়গাটা নিয়ে বসবো, আমি কাউকে বসতে টসতে দেবো না, পুরো জায়গায় ও দখল করে নিয়েছে। তাহলে বাকি জন যাবে কোথায়, বাকি জনকে দেওয়ালে ঠেসে বসতে হবে। তাহলে বাকি জন মানে কি, নিউক্লিয়াস আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এরা কি করেছে, একদম দেওয়ালের দিকে ঠেসে গেছে। এ এত বড় জায়গা জুড়ে, মানে এতটা জায়গা জুড়ে ভ্যাকুওল অবস্থিত যে বাকি যে কোষীয় অঙ্গাণুগুলো যায় মানে থাকার জায়গা পায়নি, তাহলে তারা কি করবে, দেওয়ালের দিকে ঠেসে গিয়ে হবে। তার জন্য একে বলা হয়, মানে এইরকম যে গঠন, মানে বাকি এ কি করেছে, এই ভ্যাকুওল কি করেছে, পুরো জায়গাটা নিয়ে নিয়েছে, নিয়ে একদম খুব অল্প জায়গা রেখেছে, সেই অল্প জায়গাতে কারা অবস্থিত, সেই অল্প জায়গাতে হচ্ছে বাকি যে কোষীয় অঙ্গাণুগুলো আছে তারা অবস্থিত। এইরকম যে গঠন, এটা এই গঠনটা কাদের দেখা যাবে, আমাদের দেখা যাবে নাকি উদ্ভিদের দেখা যাবে? অবশ্যই উদ্ভিদে দেখা যাবে, কারণ উদ্ভিদেরই তো ভ্যাকুওল আছে, আর আমাদের যেটা আছে সেই ভ্যাকুওল নগণ্য, দেখা যায় না। তাহলে এইরকম যে গঠন উদ্ভিদ কোষের, এই গঠনকে বলা হয় প্রাইমোরডিয়াল ইউট্রিকাল। কি বলে, দেখো আমি কোয়েশ্চেন দিয়েছি, প্রাইমোরডিয়াল ইউট্রিকাল। একটা বলে রাখি, এই যে প্রাইমোরডিয়াল ইউট্রিকাল তোমাকে যদি পরীক্ষায় দেয় যে প্রাইমোরডিয়াল ইউট্রিকাল কি, তখন কিন্তু তোমাকে এই ছবিটা দিতে হবে, বইতে দেখিয়ে দিতেই হবে। হ্যাঁ এতে তোমার বইতে একদম সুন্দর করে দেওয়া আছে, একদম কঠিন নয়, এটা তুমি পারবে না, এটা আঁকা, এটা আঁকা কি আমরা যা এঁকেছি এটা কোনো আঁকার মধ্যে পড়ে? এই ছবিটা কিন্তু তোমাকে পেনে হলেও পাশে দেবে ছবিটা, ঠিক আছে। চলো, প্রাইমোরডিয়াল ইউট্রিকাল হলো। এবারে আছে কে, এবারে বা সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল দুটো জিনিসটা আলাদা। দেখো কোথায় ছিল, কেমন দেখতে বলো তো সেন্ট্রোজোমকে, গোল দেখতে। একটা কোষের মধ্যে আমরা দেখেছিলাম না যে সূর্যের মতো এরকম গঠন বিশেষ, এরকম দেখতে ছিল তো একটা গঠন, পুরোটাকে বলা হয় সেন্ট্রোজোম, এই পুরো গঠনটাকে বলা হয় সেন্ট্রোজোম। আর দেখো এর মধ্যে দুটো পাইপের, খোলা মুখওয়ালা পাইপের মতো গঠন আছে না, এই দুটোকে বলা হয় সেন্ট্রিওল।
সেন্ট্রিওল, আর এই দুটো সেন্ট্রিওল প্লাস এই চারিদিকে যে সূর্যের মতো যেরকম তারা তারা মতো আছে, দেখো এরকম সূর্যের মতো রশ্মি 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 মতো, এটাকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি। কি বলে? অ্যাস্ট্রাল রশ্মি। এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় সেন্ট্রোজোম। কি বলে? সেন্ট্রোজোম। ঠিক আছে, এরা কি করে? সেন্ট্রোজোমের কাজ হচ্ছে কোষ যখন বিভাজন হয়, একটা কোষ ছিল, সেই কোষটা বিভাজন হয়েছে বলেই না আমরা এত বড় হয়েছি। কোষ বিভাজন না হলে তো সেই কবে পড়ে থাকতাম কোথায়। তাহলে সেন্ট্রোজোম কি করে? কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। বেমতন্তু মানে কি? এই যে অ্যাস্ট্রাল রশ্মিগুলো আছে এইগুলোকে বাড়িয়ে দেয়, এরকম বড় বড় করে দেয়, এরকম বড় বড় করে দেয়, বড় বড় করে দেয়, এরকম করে দেয়। দিলে পরে এখানে ক্রোমোজোম গুলো এখানে আটকায়। এর পুরো ঘটনা তোমাদের টেনে আছে, কিন্তু এখানে শুধু মনে রাখবে সেন্ট্রোজোম কি করে? সেন্ট্রোজোম হচ্ছে বেমতন্তু গঠন করে কোষ বিভাজনে সাহায্য করে। এটার নাম কি? এগুলোর নাম হচ্ছে বেমতন্তু। কি বললাম? বেমতন্তু। তাহলে সেন্ট্রোজোমের কাজ হচ্ছে বেমতন্তু গঠন করে কি করে? কোষ বিভাজনে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, এবারে যেটা আছে লাস্ট, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। একদম প্রথম দিন যখন আমি কোর্স শুরু করেছিলাম পড়ানো, সেই দিনই বলে দিয়েছিলাম যে প্রোক্যারিওটিক কোষ কাকে বলে আর ইউক্যারিওটিক কোষ কাকে বলে। বলো দেখি কার মনে আছে? প্রোক্যারিওটিক কারা আর ইউক্যারিওটিক কারা? প্রোক্যারিওটিক কারা? যাদের সুগঠিত নিউক্লিয়াসই নেই। আর নিউক্লিয়াস না থাকার জন্য বাকি যে কোষীয় অঙ্গাণুগুলো সেগুলোই নেই। হ্যাঁ কি না? সেগুলো নেই তো। মানে নিউক্লিয়াস যখন থাকছে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হচ্ছে না, গলগি বডি তৈরি হচ্ছে না, রাইসোজোম তৈরি হচ্ছে না, কিছুই তো তৈরি হচ্ছে না। তাহলে যাদের সুগঠিত নিউক্লিয়াস নেই তারা হচ্ছে প্রোক্যারিওট বা প্রোক্যারিওটিক যাই বলো না কেন, ওই ক্যারিওটিক কথাটা এসছে কোথা থেকে? ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন হচ্ছে নিউক্লিয়াসের আরেকটা নাম। ক্যারিয়ন কার নাম? নিউক্লিয়াসের আরেকটা নাম হচ্ছে ক্যারিয়ন, সেখান থেকে নামটা এসছে। তাহলে যাদের সুগঠিত নিউক্লিয়াস নেই তাদেরকে কি বলা হয়? প্রোক্যারিওট। আর যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে কি বলা হয়? ইউক্যারিওটস। আর এরকম হাজার খানেক তুমি লিখতে পারবে পার্থক্য। যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে মানে তাদের কি আছে? তাদের সুগঠিত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, তাদের লাইসোজোম থাকবে, তাদের গলগি বডি থাকবে, তাদের রাইবোজোম থাকবে। তাদের প্রোটিন সংশ্লেষ সম্পূর্ণ আলাদা হবে। আর রাইবোজোমের ক্ষেত্রে তুমি আবার বলতেই পারো যে এখানে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোজোমের প্রকৃতি 70S, ইউক্যারিওটিকের ক্ষেত্রে 80S। কত কত পার্থক্য দিতে পারবে। বুঝা গেল? হ্যাঁ, কোনটা? প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক? আবার বলি, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক মানে কি দেখো আবার বলে দিই। প্রোক্যারিওটিক মানে কি? এদের এখানে লেখো প্রোক্যারিওটিক আর এটা হচ্ছে ইউক্যারিওটিক। ঠিক আছে, ই লিখলাম। তাহলে এদের সুগঠিত নিউক্লিয়াস নেই। হ্যাঁ কি না বলো আগে? সুগঠিত নিউক্লিয়াস নেই। এদের নেই না আছে? আছে তো, এদের আছে। তাহলে এটাই তো শুধু আমরা জানি, এটা তো মেইন ক্যারেক্টার। এদের মেইন পার্থক্য এদের, যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যে তুমি পার্থক্য কিভাবে দেখবে? একদিকে সুগঠিত নিউক্লিয়াস আছে আর একদিকে নেই আর একদিকে আছে, এই তো ব্যাপার। আচ্ছা এবার বলো তো, এর সুগঠিত নিউক্লিয়াস নেই মানে কি থাকবে না? ইয়ার নেই। ইয়ার নেই, এর কি আছে? তাহলে ইয়ার আছে। এর গলগি বডি আছে না নেই? নেই। এর কি আছে? এর রাইবোজোম আছে না নেই? এর রাইবোজোম কিন্তু আছে, কিন্তু সেই রাইবোজোমের প্রকৃতিটা কি? 70S। একটু আগে লিখলাম না 70S। আর এর কি? 80S। এটা আর একটা পার্থক্য হয়ে গেল। আরো পার্থক্য আছে, যেমন মনে করো এর যে ডিএনএ, যে নিউক্লিয়াস, তো এর তো নিউক্লিয়াসই নেই। এর কিন্তু ডিএনএটা খোলা অবস্থায় থাকে। এর তো নিউক্লিয়াসই নেই, তাহলে ডিএনএ থাকবে না? জীব মানে তাতে ডিএনএ থাকবে, কিন্তু সেই ডিএনএটা কি হয়? খোলা অবস্থায় থাকে। এখানে এই প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএটা খোলা অবস্থায় আর এরকম চক্রাকার, এরকম গোল। কিন্তু আমাদের ডিএনএ আমরা কেমন দেখছিলাম? লম্বা দেখছিলাম। হ্যাঁ এরকমই। তাহলে এদের হচ্ছে চক্রাকার, এদের হচ্ছে লিনিয়ার বলে, সর্পিলাকার সম্ভবত বাংলাটা হলো। তাহলে এই তো কতগুলো, এখন আমি তো বলে দিলাম 1 2 3 4 5টা পয়েন্ট হয়ে গেল। আর তো বইতে আছে এক গাদা। বুঝা গেল না? যায়নি? গেছে তো? চলো, এ তো আর কিছু নেই, কোর্সটা আপাতত শেষ হলো। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি।
তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।